স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরা ট্রিপ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। গাজীপুরে এখন পর্যন্ত আটক হয়েছেন ৭৫ জন। সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। এ নিয়ে এখন জনপদে থাকছে বিস্তারিত। অনেক উপরের লেভেলের মেশিন যেগুলা কম প্রেসারে চালাইলে নষ্ট হয়ে যায়। এত বড় একটা লাভজনক প্রতিষ্ঠানকে আপনি গ্যাসের অভাবে বন্ধ রেখে, তাহলে লাভজনক প্রতিষ্ঠান তো লাভের মুখ দেখবে না, সে তো লসেই থাকবে। আমরা আলু চাষ কইরা পরে ধান রুমু, এরপরে সরিষা চাষ কইরা আবার ধান রুইতাছি। একটি জমিতে যেন অধিক আবাদ করা যায়, দুইটা ফসলে রূপান্তরিত করা যায় এবং কৃষকরা যেন এই চাষাবাদে উদ্বুদ্ধ হয়। গ্যাসের সংকটে বছরের অর্ধেক সময় বন্ধ থাকছে আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন। পূরণ হচ্ছে না উৎপাদনের লক্ষ্য। ময়মনসিংহ বোরো ধানের নির্ভরশীলতা কাটিয়ে শাকসবজি, আলু, সরিষা উৎপাদনে নতুন স্বপ্ন দেখছে হাওরের কৃষক। এখন জনপদে এ নিয়ে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গ। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরের ৭৫ জন আটক হয়েছে। শনিবার রাত থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। গেল রাতে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, রংপুর ও সিলেট সহ দেশ জুড়ে সেনাবাহিনীর সদস্যদের বিশেষ চেকপোস্ট বসাতে দেখা গেছে, যেখানে সড়কে চলাচল করা মোটরসাইকেল, প্রাইভেট কার ও ট্রাক সহ সন্দেহভাজন যান তল্লাশি করতে দেখা যায়। বিশেষ করে শহরের প্রবেশ ও বের হওয়ার প্রধান পয়েন্টে দেখা যায় বিশেষ নিরাপত্তা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এই যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে। এর আগে শনিবার রাত থেকে সারা দেশে যৌথ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরুর ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে গেল রাতে গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বীরাশ্রমের বাড়িতে অভিযান চালায় র্যাব। শনিবার রাত থেকে গাজীপুর সহ সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। এ নিয়ে আরও জানাতে গাজীপুর শহর থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে ৭৫ জন তো আটক হয়েছে এখন পর্যন্ত। অভিযানের বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। গতকাল রাত থেকেই কিন্তু গাজীপুর সহ সারা দেশেই অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে এবং এই অপারেশনে যৌথ বাহিনীর সদস্যরা অংশ নিচ্ছেন। আমরা গতকালকে রাতভর দেখেছি যে নগরীর বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এবং যে জেলা শহরের প্রবেশ এবং বাহিরের যে পথটি রয়েছে, সেই পথে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবের পৃথক পৃথক চেকপোস্ট বসানো হয়েছে এবং সেসব চেকপোস্টে মূলত মোটরসাইকেল এবং যে বিভিন্ন ধরনের যে সন্দেহভাজন যে যানবাহনগুলো রয়েছে সেগুলোকে তল্লাশি চালানো হয়েছে এবং তল্লাশি চালিয়ে দেখা হচ্ছিল যে মূলত কোথাও কোনো ধরনের অবৈধ অস্ত্র পাওয়া যায় কিনা সে বিষয়টি কিন্তু গুরুত্ব দিয়ে দেখা হয়েছিল। এবং আমরা সকাল থেকেই খোঁজ খবর নিয়েছিলাম যে রাতভর এই অভিযানে ঠিক কতজনকে আটক করা হয়েছে। জেলা পুলিশের যিনি পুলিশ সুপার তিনি আমাদেরকে জানিয়েছেন জেলা পুলিশের 5টি থানায় এখন পর্যন্ত আটক রয়েছেন 40 জন, পাশাপাশি মহানগর মিলিয়ে সব মিলিয়ে 75 জন আটক হয়েছে বলে নিশ্চিত করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এবং এই আটক যারা রয়েছেন তারা আসলে সবাই কি আওয়ামী লীগ কিংবা অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী কিনা সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে
75 জন আটকের বিষয়টি নিশ্চিত হয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে কোন মামলায় কিংবা কোন মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় সে বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত করে বলা যায়নি। এবং আমরা কিছুক্ষণ আগেও পুলিশ কমিশনারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, সেখান থেকেও কিন্তু এখন পর্যন্ত এই যে তাদেরকে কোন মামলায় আটক কিংবা গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়ে এখন পর্যন্ত পুরো তথ্য জানানো যায়নি। তবে সকাল থেকে আমরা দেখছিলাম যে নগরীর কোথাও তেমন আমাদের এখন পর্যন্ত চেকপোস্ট কিংবা যে যৌথ বাহিনীর যে অপারেশন ডেভিল হান্টের কোনো চিত্র আমাদের চোখে পড়েনি। তবে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে তাদের নিয়মিত অভিযান কিন্তু তাদের চলছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ তথ্য। রাত্রি। গাজীপুরে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন ইফতেখার রায়হান। যতদিন পর্যন্ত সন্ত্রাস নির্মূল না হয় ততদিন পর্যন্ত ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর খামারবাড়িতে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় গাজীপুরের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেককেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। অপারেশন ডেভিল হান্টের আরও খবর জানাতে বগুড়া থেকে রাজীব সেলিম ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। প্রথমে চলে যেতে চাই বগুড়ায় সেলিমের কাছে। সেলিম, আপনার কাছে জানতে চাই বগুড়ায় ডেভিল হান্টের কি প্রভাব পড়েছে এখন পর্যন্ত এবং যৌথ অভিযান চলছে কিনা জানাবেন। হ্যাঁ রাত্রি, বগুড়ায় আসলে ডেভিল হান্টের সেরকম কোনো তথ্য বা প্রভাব কোনোটিই নেই। এর কারণ হচ্ছে গত রাত থেকে যে অপারেশন ডেভিল হান্ট নামে যে অভিযান পরিচালনা হওয়ার কথা সেরকম কোনো অভিযান বগুড়ায় পরিচালিত হয়নি। তবে ডেভিল হান্ট পরিচালিত হবে এমন খবরে বগুড়াবাসীর মনে কিছুটা ভীতির সঞ্চার হয় এবং সন্ধ্যার পর থেকেই শহর আসলে ফাঁকা হতে শুরু করে। শহরের যে নিয়মিত চিত্র সেটির কিন্তু ভিন্নতা দেখা যায়। বিশেষ করে মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তারা সন্ধ্যার পরপরই শহর ছেড়ে চলে যান এবং অন্যান্য গাড়ি ঘোড়াও অনেকটাই ফাঁকা হয়ে যায়, শহরে যানজট ছিল না। আর সেই যে ভীতির সঞ্চার হয়েছে সেটি একেবারে এমনি নয়। মাঝরাতে ডেভিল হান্ট না হলেও একটি যৌথ বাহিনীর অভিযান পরিচালনা হয় বগুড়া শহরের ৭ মাথা এবং মাটিডালি সড়কের যে মহিলা কলেজ রয়েছে তার সামনে পুলিশ, সেনাবাহিনী এবং র্যাবের সদস্যরা ছিলেন। সেখানে যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালনা হয় এবং তারা সেটিকে বলছেন যে এটি ডেভিল হান্ট নয়, সেনাবাহিনীর যৌথ বাহিনীর নিয়মিত একটি অভিযান চলছে। তবে সেই অভিযানে দেশীয় অস্ত্র এবং অবৈধ যে মালামালগুলো রয়েছে সেগুলো উদ্ধারে বিশেষ নজর দেওয়া হয় এবং তারপরই আবার মাটিডালি থেকে একটি অভিযান পরিচালনা করা হয় যেখানে অটো, সিএনজি এবং ঢাকাগামী যে বাসগুলো রয়েছে, দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে সেগুলো থামিয়ে সেখানে তল্লাশি চালানো হয়। তারপর আজকে সকাল থেকে আমরা খেয়াল করছি যে সকাল থেকে শহরের যে মোড়গুলো রয়েছে সেই মোড়গুলোতে আমরা ঘুরেছি, দেখেছি ডেভিল হান্ট যে পরিচালিত হওয়ার কথা গত রাত থেকে তার কোনো দৃশ্য আমরা দেখিনি। অর্থাৎ বগুড়ায় ডেভিল হান্ট ওই অর্থে শুরু হয়নি। সেনাবাহিনী এবং র্যাব পুলিশের যে যৌথ অভিযান, নিয়মিত যে যৌথ অভিযান সেটি চলছে। আমরা পুলিশের সাথে কথা বলেছি, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে গত রাতে যে অভিযান চলেছে সেই অভিযানে বিভিন্ন মামলার 5 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের এই পক্ষ থেকে এই তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে এবং আজ গত রাতে যে যৌথ বাহিনীর যে অভিযান চলেছে সেরকম অভিযান, নিয়মিত অভিযান প্রতিদিনই চলবে এমনটি আমাদেরকে তারা জানিয়েছেন। তবে এই অভিযান চলবে এমন খবরে আসলে বগুড়াবাসী অনেকটাই আতঙ্কিত। তবে এখন পর্যন্ত ডেভিল হান্টের সেরকম কোনো প্রভাব বগুড়ায় নেই। এই ছিল আমার কাছে বগুড়া থেকে ডেভিল হান্টের সবশেষ খবর। রাত্রি। এবার যুক্ত হতে চাই সহকর্মী অমিতের সাথে। অমিত আছেন বরিশালে। অমিত, এতক্ষণ তো আমরা রাজীব সেলিমের মাধ্যমে বগুড়ার খবর জানছিলাম, ডেভিল হান্টের কোনো প্রভাবই সে দেখতে পায়নি। সেক্ষেত্রে এখন আসলে বরিশালের কি অবস্থা? ডেভিল হান্টের কোনো প্রভাব পড়েছে কিনা এবং যৌথ অভিযান যে চলছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কারোর সাথে আপনি কথা বলেছেন কিনা জানাবেন। রাত্রি, গাজীপুরের মতো বরিশালেও কিন্তু ডেভিল হান্ট অপারেশন যেটি রয়েছে সেটি হওয়ার কথা ছিল। তবে গতকাল রাতে
যে রুটিন অভিযান সেটি কিন্তু পরিচালিত হয়েছে, তবে সেখানে কোনো ধরনের আটকের ঘটনা ঘটেনি। এবং পুলিশ কমিশনারের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বরিশালে ডেভিল হান্টের যে কার্যক্রম সেটি এখন পর্যন্ত শুরু হয়নি। আজকে একটি সমন্বয় সভা হওয়ার কথা রয়েছে, সেই সমন্বয় সভা শেষেই আসলে তারা সিদ্ধান্ত নেবেন যে কোন প্রক্রিয়ায় কিংবা কি কি কার্যক্রম তারা আসলে পরিচালনা করবেন, এবং সেটি আজকে থেকে শুরু হওয়ার কথা রয়েছে বরিশালে। এবং এই যে মোড়টিতে আমরা রয়েছে জিলে স্কুলের মোড়, এইখানেই কিন্তু আমরা বিগত সময়ে দেখেছি যে যৌথ বাহিনীর যে অভিযানগুলো চলমান থাকতো তখন আসলে বিভিন্নভাবে এখানে কিন্তু ব্যারিকেড দিয়ে কিংবা পুলিশের যে ব্যারিকেড সেগুলো দিয়ে কিন্তু চেকপোস্ট বসানো হতো। সেই ধরনের কোনো চেকপোস্ট কিন্তু এখানে আমরা আসলে আজকে কিংবা গতকালকে রাতে দেখতে পাইনি। পুলিশ কমিশনার আমাদেরকে আরও জানিয়েছেন যে ডেভিল হান্ট যে অপারেশন সেটি তারাও পরিচালনা করবেন, তবে এখন পর্যন্ত আসলে তাদের কার্যক্রম নেই। তবে সিদ্ধান্ত এবং সমন্বয় সবার শেষেই তারা আসলে তাদের ডেভিল হান্ট কার্যক্রমটি সম্পর্কে সবাইকে জানান দিবে কিংবা যারা যৌথ বাহিনীর সদস্য রয়েছে তাদের সাথে কথা বলবে। এবং এখন পর্যন্ত বরিশালের যে পরিস্থিতি সেটি স্বাভাবিক অবস্থায় রয়েছে, মানুষের চলাফেরা, যানবাহনের যাতায়াত সেগুলো কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে। এবং মানুষ আসলে ডেভিল হান্ট সম্পর্কে কিছুটা জানছিল যে গাজীপুরের যে ঘটনা সেখান থেকে কিছুটা আতঙ্কিত থাকলেও এখন পর্যন্ত আসলে মানুষের মনে সেরকম কোনো প্রভাবও আমরা দেখতে পাইনি। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে যে যৌথ বাহিনীর যে অভিযান সেটি যদি পরিচালনা করা হয় তাহলে আসলে ভবিষ্যতে তাদের এখানে চলাফেরা কিংবা বসবাস খুব ভালো হবে, এমনটা আসলে জানিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে গতকালকে রাতে যে একটি রুটিন অভিযান যৌথ বাহিনীর সেটি করা হয়েছিল বেশ কিছু জায়গায়, তবে সেখানে কোনো আটকের ঘটনা ঘটেনি। পুলিশ জানিয়েছে যে তাদের যে মামলা রয়েছে সেই মামলার প্রেক্ষিতেই তারা সেই রুটিন যে অভিযান সেটি পরিচালনা করেছিলেন। তবে কোনো নির্দেশনা না থাকায় এখন পর্যন্ত বরিশাল নগরীতে অপারেশন ডেভিল হান্টের কার্যক্রম চোখে পড়েনি। তবে মোড়ে মোড়ে আমরা দেখেছি বরিশালের বিভিন্ন মোড়ে পুলিশের বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে, যাতে বরিশালে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা আইন শৃঙ্খলার বিষয়টি ভালো থাকে কিংবা নিয়ন্ত্রণে থাকে। সে কারণে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে বরিশালের বিভিন্ন মোড়েই আমরা দেখতে পেয়েছি। তবে ডেভিল হান্টের কোনো প্রভাব এখন পর্যন্ত পড়েনি এবং কার্যক্রমও লক্ষ্য করা যায়নি। পুলিশ কমিশনার যেটি জানিয়েছে যে নির্দেশনা অনুযায়ী তাদের একটি সমন্বয় সভা হওয়ার কথা রয়েছে, সেই সমন্বয় সভা শেষেই আসলে সিদ্ধান্ত নেওয়া হবে কখন এবং কিভাবে এই অপারেশন ডেভিল হান্টটি পরিচালিত হবে এবং বরিশালের কোন কোন জায়গায় আসলে চেকপোস্ট বসানো হবে কিংবা কোন কোন জায়গায় অভিযানটি পরিচালনা করা হবে। তো এখন পর্যন্ত আসলে সেরকম কোনো নির্দেশনাও আসেনি তাদের কাছে এবং কোনো ধরনের সমন্বয় সভা হয়নি, যার কারণে কার্যক্রমটি বরিশালে এখন পর্যন্ত শুরু হয়নি এবং চলাচল মানুষের স্বাভাবিক রয়েছে। তো বরিশালের থেকে এই ছিল ডেভিল হান্টের সর্বশেষ আমার কাছে রাত্রি। অপারেশন ডেভিল হান্টের খবর জানাতে বরিশাল এবং বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। বাজারে চাহিদা থাকার পরেও গ্যাসের সংকটে বছরের অর্ধেক সময় বন্ধ থাকছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন। এছাড়া পুরনো যন্ত্রপাতির কারণে কমেছে উৎপাদন ক্ষমতা। এমন অবস্থায় প্রতি বছর ইউরিয়া উৎপাদনে লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছে দেশের অন্যতম বৃহৎ সার কারখানাটি। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। মেয়াদ পেরিয়েছে অধিকাংশ যন্ত্রপাতির, ফলে বেড়েছে যান্ত্রিক ত্রুটি, এতে হ্রাস পেয়েছে উৎপাদন ক্ষমতা। তবুও জোড়াতালি দিয়ে ইউরিয়া সার উৎপাদন করে আওতাভুক্ত 7 জেলায় যোগান দিচ্ছে আশুগঞ্জ সার কারখানা। তবে বর্তমানে উৎপাদন সক্ষমতা 1600 টন থেকে নেমে এসেছে 1100 টনে। মূলত ইউরিয়া উৎপাদনের প্রধান কাঁচামাল প্রাকৃতিক গ্যাস, পানি ও বাতাস। উৎপাদন স্বাভাবিক রাখতে প্রতিদিন অন্তত 600 PSI চাপে 48 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। তবে চাহিদামতো গ্যাস না পাওয়ায় বছরের অর্ধেক সময় ব্যাহত হয় সার উৎপাদন। অভিযোগ রয়েছে, বিদেশ থেকে সার আমদানির জন্য একটি চক্রের নির্দেশে বছরের বেশিরভাগ সময় আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। সর্বশেষ গেল বছরের 21 ফেব্রুয়ারি থেকে 14 নভেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ না থাকায় ইউরিয়া উৎপাদন বন্ধ ছিল। পরে শ্রমিকদের দীর্ঘ আন্দোলনের পর গ্যাস সরবরাহ শুরু হয়। তবে উৎপাদন স্বাভাবিক রাখতে না পারায় দিন দিন অলাভজনক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে কারখানাটি। হাই প্রেশার মেশিন, যেটাকে বলে অনেক উপরের লেভেলের মেশিন, যেগুলা কম প্রেশারে চালাইলে
নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন গ্যাস সংযোগের কারণে বন্ধ থাকার কারণে আমাদের কারখানাটা অনেক মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। যদি আমরা পরিপূর্ণ গ্যাস প্রেসারটা পাই এবং সরকার যদি এই প্রেসারের সহযোগিতা করে আমাদের, ইনশাল্লাহ এই আশুগঞ্জ ফার্টিলাইজার থেকে খুব ভালো সার উৎপন্ন করে মনে করেন যে পুরো বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ সারগুলো পৌঁছে দিতে পারবো। সংশ্লিষ্টরা বলছেন, পুরোদমে সার উৎপাদন করা গেলে কারখানাটি লাভবান হওয়ার পাশাপাশি কমে আসবে আমদানি নির্ভরতাও, যার জন্য প্রয়োজন নতুন যন্ত্রপাতি। কারখানা চালু করলে আমরা যদি লো লোডেও চালাই, এই কারখানায় 1150 টন সার প্রতিদিন বের হয়। তো 1150 টন সারের মূল্য প্রায় 4 কোটি টাকার কাছাকাছি। তো গভর্নমেন্ট আমাদেরকে যে রেটে আমাদেরকে অর্থ দেয়, তো এই এত বড় একটা লাভজনক প্রতিষ্ঠানকে আপনি গ্যাসের অভাবে বন্ধ যদি রাখেন, তাহলে লাভজনক প্রতিষ্ঠান তো লাভের মুখ দেখবে না, সে তো লসেই থাকবে। জাতীয় গ্রিডে চাপ কম থাকায় সার কারখানায় চাহিদা মতো গ্যাস দেওয়া যাচ্ছে না বলছে বাখরাবাদ গ্যাস কোম্পানি। আর গ্যাসের চাপ কম থাকায় উৎপাদনে গতি আনা যাচ্ছে না বলছে কারখানা কর্তৃপক্ষ। গ্যাসের স্বল্পতার কারণে তাদের চাহিদা মতো দেশের আমরা গ্যাস দিতে পারি না। আমরা 42 বারে চাই, সেক্ষেত্রে আমরা পাইছি 38 বার। আমি আপনি এটা হলো সরকার কখন গ্যাস দিবে, কাকে বিদ্যুতে কত দিবে, সারে কত দিবে, এটা একটা ডিসিশন নেয়, তার লোড বরাদ্দ দেয়, ওটা বুঝছেন। তো সারা দেশে সারে দেয় 235, 235 দিয়ে 3টা বা 4টা সার কারখানা চলার কথা। বর্তমানে যে সমস্যা বিরাজ করছে সেটা হচ্ছে যে গ্যাসের প্রেশার কম থাকার কারণে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হচ্ছে না। তো আমাদের ম্যানেজমেন্ট এবং সিবিআই কর্তৃপক্ষ, বিসিএসির উদ্বোধন কর্তৃপক্ষ এই ব্যাপারে যথেষ্ট চেষ্টা চালায় যাচ্ছেন, যাতে গ্যাস প্রেশার কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ানো সম্ভব হলে আমরা আমাদের যেই কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবো। 1983 সাল থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করা আশুগঞ্জ সার কারখানার তালিকাভুক্ত ডিলার প্রায় 750। এখানে উৎপাদিত প্রিল্ড ইউরিয়া সার ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও কুমিল্লা, চাঁদপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও সুনামগঞ্জে সরবরাহ করা হয়। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং মৌলভীবাজারের জেলার হাওরগুলো প্রধানত বোরো ধান নির্ভর। জলবায়ু ও পরিবেশগত নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে বারবার বিপর্যয়ের মুখে পড়ে হাওর অঞ্চলের মানুষ। অর্থনৈতিকভাবে হয়ে পড়ে ক্ষতিগ্রস্ত। তবে সম্প্রতি একটি প্রকল্প হাওর জনপদের কৃষিতে আশা জাগাচ্ছে। এক ফসলের বিপরীতে সবজি সহ উৎপাদন হচ্ছে নানা ধরনের ফসল। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের প্রতিবেদনে ছবি তুলেছেন জাহাঙ্গীর আকন্দ। মারুয়া বেশি, খাল বিল অনেক জায়গায় বান দেলতেছে। আগে তো এইসব বান বন ছিল না, এই কারণে মাছটা আস্তে আস্তে কমতেছে। অনেকদিন 500 টাকা রুজো করে, অনেকদিন খালি হয়ে যায়, অনেকদিন 2000 হয়, এটা নির্দেশ নাই। এখন বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মনে করেন আমরা অনেক সমস্যায় আছি, আর্থিক দিক দিয়ে অনেক সমস্যায়। যুগ যুগ ধরে নদী খেকোদের দখল ও দূষণের সঙ্গে তৈরি হয়েছে নাব্য সংকট। ভেসে উঠেছে ক্ষতের চিহ্ন, বদলেছে গতিপথ। জরাগ্রস্ত নদীর বিরূপ প্রভাব এখন হাওর জনপদের জেলেদের জীবিকায়। বিশেষজ্ঞরা বলছেন, হাওরে মাছের উৎপাদন বৃদ্ধি করতে না পারলে বাড়বে বেকারত্ব, দারিদ্রতা।
যেহেতু হাওর অঞ্চলে মাছের উৎপাদন আস্তে আস্তে কমে যাচ্ছে এবং জেলেরা দেখা যায় যে প্রতিদিনই মাছ ধরতে যাচ্ছে, কিন্তু তারা ফিরে আসতেছে খালি জাল নিয়ে, মাছ পাচ্ছে না। তো এতে দেখা যায় তাদের যে জীবনযাত্রা এবং জীবিকা, তাদের উপর একটা বিরূপ প্রভাব পড়ছে। কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার জেলার হাওরগুলো প্রধানত বোরো ধান নির্ভর। জলবায়ু ও পরিবেশগত নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি এখানকার কৃষি। প্রাকৃতিক দুর্যোগ উৎপাদনশীলতা হ্রাস করে, পরে বিরূপ প্রভাব হাওর জনপদের জীবন জীবিকায়। কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওর অঞ্চলে কনকনে ঠান্ডা উপেক্ষা করে বোরো ধানের চারা লাগাতে ব্যস্ত নারী শ্রমিকরা। বাংলাদেশের হাওর বেষ্টিত অঞ্চলের বেশিরভাগ জমি এক ফসলের। যত্রতত্র বাঁধ নির্মাণ করার কারণে কমেছে হাওরের মাছের সংখ্যা, যার ফলে হাওর জনপদের মানুষের জীবন জীবিকায় পড়েছে বিরূপ প্রভাব। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের সাথে সাথে নিত্য নতুন ফসল উৎপাদন করতে না পারলে ভবিষ্যতে খাদ্য সংকট দেখা দেওয়ার একটা শঙ্কা থেকেই যাচ্ছে। আমরা সংসার চলে না, কোনো মতে ডাল চাল সব কিছু দাম, আমরা কিছু আনতারি না, খাবার টাইম মতে খাইতারি না। আমার স্বামী নাই, কাজ করে খাওয়ান মাঠে, সরকারি কিছু করে সাহায্য করলে তো আমরা একটু কি করে খারো হই, সরকার আন্ডার তো সানার। নানা ঝুঁকি থাকা সত্ত্বেও হাওর অঞ্চলে কৃষি উন্নয়নে যথেষ্ট সুযোগ রয়েছে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। বলছেন, প্রচলিত বোরো ধান ভিত্তিক একক শস্য উৎপাদন থেকে বেরিয়ে যুক্ত করতে হবে ডাল, তেল ও সবজি চাষ। আমরা চাচ্ছি যে ফসলের বৈচিত্র্যতার পাশাপাশি একটি জমিতে যেন অধিক আবাদ করা যায়, দুইটা ফসলে রূপান্তরিত করা যায় এবং কৃষকরা যেন এই চাষাবাদে উদ্বুদ্ধ হয়। আমরা তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে এবং আমাদেরকে লজিস্টিক সাপোর্টও তাদের দেওয়ার চেষ্টা করব আমরা। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার 4 সন্তানের জননী ফাহিমা আক্তার। দিনমজুর স্বামীর একার রোজগারে সংসার চালাতে হিমশিম অবস্থা। বর্তমানে নিজেই করছেন সবজির আবাদ। এতে পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করতে পারছেন বাড়তি ফসল। তার মতো গ্রামের অন্য কৃষকরা শাকসবজি, আলু থেকে শুরু করে সরিষার মতো লাভজনক ফসল উৎপাদন করে লাভের মুখ দেখছেন। আমরা আমাদের আওয়ার অঞ্চলের মাঝে গাছগাছালি কইরা, মনে করেন বাড়ির অঞ্চলেও গাছগাছালি করি, নিজে খাই, তারপরে বিক্রি করতে পারি, ছেলেমেয়েরা লেখাপড়া করাইতে পারি, সময় একটা জিনিস জানে চাইলে কিনে খাইতে পারি। আমরা আলু চাষ কইরা পরে ধান রুমু, এরপরে সরিষা চাষ কইরা আবার ধান রুইতাছি। এই কৃষি পদ্ধতি লই আমরা লাভবান আছি। আমরা সহযোগিতা করছে কৃষক বিচারে, করার পর আমরা একটু লাভবান আছি। প্রকল্পের আওতায় 140টি প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দেশের হাওর জনপদের 4200 কৃষক জলবায়ু সহনশীল এবং টেকসই কৃষি পদ্ধতি গ্রহণের দক্ষতা অর্জন করেছেন। হাওর অঞ্চলে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষকদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। ইমতিয়াজ আহমেদ, এখন কিশোরগঞ্জ। জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে ময়মনসিংহের কৃষকরা। উৎপাদন খরচ বাড়ায় হিমশিম খেতে হচ্ছে চাষিদের। এ নিয়ে আরও জানাতে জেলার কাষ্ঠগড়া গ্রাম থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জ্বালানি তেলের দাম বাড়ায় চালের বাজারে কী ধরনের প্রভাব পড়তে পারে? রাত্রি আমরা খুব ভোর থেকে কিন্তু ময়মনসিংহের বিশেষ করে কাষ্ঠগড়া গ্রাম, বগা, কৃষ্ণপুর এবং রাতাইবিল এলাকায় কিন্তু আমরা চষে বেড়াচ্ছি এবং এখানে এখনও পর্যন্ত শেষ সময়ে এসেও কিন্তু অনেক কৃষককে আমরা দেখতে পেরেছি যে মূলত বোরো ধানের চারা লাগাতে কিন্তু এখনও ব্যস্ত রয়েছেন এবং এইখানকার যেহেতু বিল এলাকা, এখানকার মাটি কিন্তু
এঁটেল মাটি, যার কারণে কিন্তু একেবারে শুষ্ক মৌসুমে কিন্তু ফেটে চৌচির হয়ে যায়, যার ফলে কিন্তু সেখানে সেচের পরিমাণটা একটু বেশি লাগে। যেটা এখানকার কৃষকরা বলছিলেন যে এই বিশেষ করে 250 থেকে 300 হেক্টর জমির ফসল কিন্তু পুরোপুরি কিন্তু ডিজেল চালিত যে সেচ মেশিনগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আবাদ করতে হয়। এবং এখানে আসার পর 4 থেকে 5টি মেশিন আমরা দেখতে পেয়েছি, যার মধ্যে 2টি মেশিন এখন পর্যন্ত চলছে। যেহেতু জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং কৃষকরা যেটা অভিযোগ করছিলেন সরকারি নির্ধারিত মূল্যে কিন্তু জ্বালানি দামটা তারা কিনতে পারছে না, তাদের কিন্তু 108 টাকা থেকে 9 টাকার মধ্যে কিন্তু প্রতি লিটার জ্বালানি তেল কিনতে হচ্ছে। এবং এই অঞ্চলে বিশেষ করে কোনো দেখা গেছে বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক না থাকার কারণে কিন্তু গভীর নলকূপের ব্যবস্থা নেই। সুতরাং শুষ্ক মৌসুমে খুব বেগ পেতে হয় সেচ কাজ পরিচালনার জন্য। যেটা কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে প্রতি কাঠায় আপাতত কমপক্ষে 6 লিটার পর্যন্ত তাদের ডিজেল প্রয়োজন হয়, 600 টাকা 650 টাকার মতো। এবং প্রত্যেক কাঠার জন্য তাদেরকে মেশিনের ভাড়া দিতে হয়, বিশেষ করে সেচ মেশিনে ভাড়া দিতে হয় 500 থেকে 550। তার মানে 12 থেকে 550 টাকা 1200 টাকা তাদেরকে সেচ কাজের জন্য শুধুমাত্র ব্যয় করতে হয়। এবং সেই সাথে কৃষি উপকরণের দাম বৃদ্ধি পেয়েছে। এবং হাল চাষের ক্ষেত্রে যে ট্রাক্টরগুলো আমরা দেখতে পেরেছি, সেই ট্রাক্টরগুলোর চালকরা যেটা বলছেন যে ডিজেল চালিত হওয়ার কারণে, দাম বাড়ার কারণে, যেটা তারা আসলে প্রথমে 70 থেকে 80 টাকা লিটার কিনেছিল এবং পরবর্তীতে বিভিন্ন সময় দাম বাড়ার কারণে কিন্তু তাদেরকেও খুব একটা পোষাচ্ছে না। এবং এখানকার যারা কৃষি বিভাগ যেটা বলছেন যে তারা আসলে এই ক্ষতি পুষিয়ে উঠতে বড় মৌসুমে কিন্তু তারা বিভিন্ন ধরনের প্রণোদনার দেওয়ার চেষ্টা করেছেন এবং বীজ থেকে শুরু করে বিভিন্ন প্রণোদনা দেওয়ার চেষ্টা করেছেন। তবে কৃষকরা বলছেন যে প্রান্তিক পর্যায়ে খুব একটা বেশি তারা পাননি এবং তারা যেটা চাচ্ছেন যে এই যে ডিজেলের দাম বাড়লো এবং তার জন্য কিন্তু সরকারি একটা ভর্তুকি কিন্তু তাদেরকে দেওয়া প্রয়োজন। এবং যার কারণ না হলে কিন্তু দেখা গেছে যে পরবর্তীতে কিন্তু তারা বোরো ধান আবাদ করতে তারা কিন্তু অনিরুৎসাহিত। এবং তারা বলছে যে নিতান্ত জমিগুলো পতিত থাকে, যার কারণে খাদ্যের যোগানের জন্য তারা কিন্তু এখন পর্যন্ত তারা এই বোরো ধানগুলো লাগাচ্ছেন। এবং যেহেতু হাওর বেষ্টিত জনপদ রয়েছে ময়মনসিংহ বিভাগে, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, জামালপুর থেকে শুরু করে এবং ময়মনসিংহের যে চালকলগুলো ফুলপুর, তারাকান্দা এবং এই অঞ্চলে যে চালকলগুলো রয়েছে সেই চালকলগুলো কিন্তু এই ময়মনসিংহের বৃহত্তর ময়মনসিংহের এই চালের উপরেই কিন্তু নির্ভর করে। এবং সেই সাথে কিন্তু বাংলাদেশের যে খাদ্য নিরাপত্তা, বিশেষ করে চালের বাজারটা যে থাকে সেটি কিন্তু আসলে অনেকটাই নির্ভর করে এই ময়মনসিংহের ধানের উপর। জেলার কৃষি অফিস বলছে যে 2,60,63,090 হেক্টর জমিতে এবার বোরো ধানের আবাদ হয়েছে। তবে এবার ডিজেলের দাম সহ কৃষি উপকরণের দাম বাড়ার কারণে কিন্তু বোরো ধানের খরচটা কিন্তু অনেকটা বেড়েছে বলে জানিয়েছেন কৃষকরা। সব মিলিয়ে রাত্রি এই ছিল আমার কাছে ডিজেলের দাম বাড়ার ফলে প্রভাবটা। রমজান শুরুর আগেই সিলেটের বাজারগুলোতে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম। সরবরাহ কম থাকায় সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে 5 থেকে 10 টাকা। বেড়েছে আটা, ময়দা ও গুঁড়ো দুধের দামও। বিস্তারিত জানাতে সিলেটের পাইকারি বাজার থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। রমজান শুরুর আগে বাজারে বাড়তি দর নিয়ে ভোক্তারা কি বলছেন এবং একই সাথে জানতে চাই এই যে পণ্যগুলোর দাম বেড়েছে এ নিয়ে আসলে বিক্রেতারা কি বলছেন। রাত্রি আমরা রয়েছি সিলেটের সর্ববৃহৎ পাইকারি বাজার কালীঘাটে। এখানে আসার পর আমরা বেশ সকালে এখানে এসেছিলাম। এসে কিন্তু যেটি আমরা দেখেছি যে তেল নিয়ে যে কাণ্ডটি হচ্ছে, তেলেসমাতি কাণ্ড, সেই তেলেসমাতি কাণ্ড কিন্তু এখনও অব্যাহত রয়েছে। অর্থাৎ তেলের দাম তো বৃদ্ধি পাচ্ছেই, এরই সাথে কিন্তু তেলের যে সংকট, সেই সংকটটিও কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। অর্থাৎ আমরা গত সপ্তাহে যেমনটি দেখেছিলাম যে 60 থেকে 70% দোকানে কিন্তু ঘোরার পরেও তেল, ভোজ্য তেল যেটি অর্থাৎ সয়াবিন তেলটি কিন্তু পাওয়া যাচ্ছে না। এবং আজকে এসেও কিন্তু সেই একই চিত্র আমরা এখানকার বাজারগুলোতে, দোকানগুলোতে দেখেছি। এবং পাইকারি দোকানের সাথে সাথে আমরা কিন্তু খুচরা বাজারেও গিয়ে খোঁজ নিয়েছি, একই অবস্থা তারা বলছেন। এবং এই অবস্থার সৃষ্টি কিভাবে হলো যখন আমরা জানতে চেয়েছি, তখন ব্যবসায়ীরা আসলে তেমন একটি সদুত্তর দিতে পারছেন না। তবে তারা বলছেন আসন্ন রমজান মাস, এই রমজান মাসকে সামনে রেখে যদি এরকমটি চলতে থাকে তাহলে ক্রেতারা কিন্তু সংকটে পড়বেন। এবং আমরা আজকে কয়েকটি দোকানে যেগুলোতে তেল পেয়েছিলাম সেগুলো কিন্তু অনেক বেশি দামে তেল আমরা দেখতে পেয়েছি যে বিক্রি হচ্ছে। যেমন পাইকারি বাজারে 170 থেকে 175 টাকা পর্যন্ত তেল বিক্রি হচ্ছে, সয়াবিন তেল। কিন্তু একটি জিনিস এখানে শর্ত জুড়ে দেওয়া হচ্ছে, যেটা আমি জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে তেলের সাথে কিন্তু অন্যান্য পণ্য যেগুলো রয়েছে, অন্যান্য পণ্য কিন্তু ক্রেতাদেরকে বা ভোক্তাদেরকে কিনতে হচ্ছে। এটি কিন্তু তাদের জন্য একটি বড় একটি কারণ। এবং এরই সাথে যদি আমি তেলের সংকটের সাথে আপনার চালের কথা যদি বলি, সেই চালের বাজারে কিন্তু গত মাসে যেমনটি উত্তাল
চাপ বেড়েছিল তেমনটি কিন্তু রয়েছে, অর্থাৎ চালের বাজারেও কিন্তু দাম এইভাবেই রয়েছে, অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত দাম কমার কোনো সম্ভাবনা বা নিদর্শন আমরা এখনো এই বাজারে দেখতে পাইনি। এরই সাথে আরেকটি পণ্যের কথা যদি আমি বলি, মার্কস গুঁড়ো দুধ যেটি রয়েছে সেটিতে কিন্তু দাম বেড়েছে এবং অস্বাভাবিক হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। 780 টাকা যেটি ছিল গত মাসে বা গত সপ্তাহে পর্যন্ত, এই সপ্তাহে কিন্তু এটা 820 টাকা, কেউ কেউ 830 টাকা পর্যন্ত বিক্রি করছেন। এবং আরও অন্যান্য পণ্যের কথা যদি আমি বলি, এদিকে একটু স্বস্তি দিচ্ছে হচ্ছে পেঁয়াজ এবং হচ্ছে আলু। দেশি পেঁয়াজের দাম কিছুটা কমেছে এবং আলুর দাম কমেছে, এইটুক ছিল স্বস্তির খবর। আর যদি আমি সয়াবিন তেলের কথা আবারও বলি, সয়াবিন তেলের কিন্তু সংকট রয়েছে। মুদ্রা কথা হচ্ছে আসন্ন রমজান মাস আসতে আর বেশি দিন যেহেতু বাকি নেই, সেহেতু বাজার মনিটরিং এর বিকল্প নেই, এমনটি বলছেন ভোক্তারা। মুক্তি, এই ছিল আমার কাছে পাইকারি বাজার থেকে সর্বশেষ। চালক সংকটে নেত্রকোনায় 2 মাসের বেশি সময় ধরে বন্ধ দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স সেবা। অস্থায়ী চালক দিয়ে মাঝে মধ্যে সেবা চললেও বেশিরভাগ সময়ে ব্যাহত হয় সেবা কার্যক্রম। সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ থাকায় সুবিধা নিচ্ছেন অসাধু অ্যাম্বুলেন্স ব্যবসায়ীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দ্রুত স্থায়ী চালক নিয়োগের মাধ্যমে অ্যাম্বুলেন্স সেবা সচল হবে। রিফাত আহমেদ রাসেলের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। বাঙালি ক্ষুদ্র জাতিগোষ্ঠী অধ্যুষিত নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। এখানকার প্রায় 2.5 লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আশপাশের বিভিন্ন এলাকা থেকেও স্বাস্থ্যসেবা নিতে আসেন অনেকে। 50 শয্যার স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রতিদিন গড়ে চিকিৎসা সেবা নেন 5 শতাধিক রোগী। তবে গত 2 মাসের বেশি সময় ধরে বন্ধ স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স সেবা। এতে জরুরি চিকিৎসার জন্য তাৎক্ষণিক রোগী স্থানান্তরে বিপাকে পড়তে হয় রোগীর স্বজনদের। বাধ্য হয়ে বাড়তি টাকায় রোগীদের নিতে হয় বেসরকারি অ্যাম্বুলেন্স সেবা। ফলে 1230 টাকার ভাড়া গুনতে হয় 5000 টাকা পর্যন্ত। এতে প্রান্তিক জনগোষ্ঠীর ঘাড়ে পড়ে চিকিৎসা খরচের বাড়তি বোঝা। অনেকে সমর্থ নাই দেন 4000 টাকার ভিতরে একটা অ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত গতিতে যাওয়ার মতো। দরিদ্র মানুষের পক্ষে ইমার্জেন্সি ভাবে এখানে একটা রুগী লিয়ে যাওয়া এটা কোনো পক্ষে সম্ভব হইতেছে না। ময়মনসিং গেলে 10,000 5,000 টাকা গাড়ি ভাড়া আছে, আমরা মনে করুন যে সাধারণ গরিবের দেওয়ার মতন ক্ষমতা নাই। এই অবস্থায় প্রান্তিক পর্যায়ে সরকারিভাবে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সরকারি অ্যাম্বুলেন্সের চালক নিয়োগ সহ দ্রুতই সমস্যা সমাধান হবে। 4-5,000 টাকার মতন মনে খরচ হয়ে যায় থেকে ময়মনসিং গেলে। সরকারি অ্যাম্বুলেন্স হলে আমাদের জন্য ভালো হয়। কয়েকটা আছে একদমই ব্যবহার অনুপযোগী, আর 2টা আছে এটার জন্য বিআরটি কে আমরা বারবার তাগাদা দিয়েছিলাম। তাদের আসলে এস্টিমেশন পেলে আমরা আসলে ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু এ পর্যন্ত বিআরটি থেকে কোনো রেসপন্স আমরা পাই নাই। এই ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, একটা নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। 1996 সাল থেকে 2019 পর্যন্ত মোট 5টি অ্যাম্বুলেন্স পায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এর মধ্যে 2টি আগুনে পুড়ে নষ্ট হয়েছে, আর বাকি 3টির মধ্যে 2টি পুরোপুরি বিকল হয়ে পড়ে আছে গ্যারেজে। বিকল 2টি অ্যাম্বুলেন্স বিক্রির কথা থাকলেও বিআরটিএ থেকে ছাড়পত্র না পাওয়ায় কয়েক বছর ধরে ঝুলে আছে নিলাম প্রক্রিয়া। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। ফেলে দেওয়া চুল থেকেই অর্জিত হচ্ছে টাকা। মাগুরার বেশ কিছু গ্রামে ফেলে দেওয়া চুল প্রক্রিয়াজাতের পর তা বিক্রি করে স্বাবলম্বী প্রায় 200 পরিবার। লাভজনক হয় এই ব্যবসায় আগ্রহ বাড়ছে শিক্ষিত বেকার যুবকদেরও। তবে ব্যবসার প্রসারে স্বল্প সুদের ঋণসহ সরকারি সহযোগিতার দাবি জানান সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন বিশ্বজিৎ বাপি। এভাবেই সকাল হলে মাগুরার গ্রাম থেকে শহরে ফেলনা চুলের হকারদের ডাকাডাকিতে সরব হয় চারপাশ। নারীরা ছুটে আসেন তাদের মাথা আঁচড়ানোর পর ফেলে দেয়া চুল বিক্রি করতে। প্রতি কেজি চুল বিক্রি হয় 8 থেকে 10,000 টাকায়। ফেরিওয়ালারা এই চুল সংগ্রহ করে নিয়ে যান কারখানায়। সেখানে চুলের দৈর্ঘ্য ভেদে 12 থেকে 15,000 টাকা দরে বিক্রি করেন তারা। কারখানার মহাজনরা এই চুল পরিষ্কার করে গ্রামে গ্রামে নারী শ্রমিকদের কাছে দেন জট ছাড়াতে। মহিলারা তাদের নিখুঁত হাতে চুলের জট ছাড়িয়ে আঁটি আকারে বাঁধেন। তারপর মেশিনের মাধ্যমে করা হয় ফিনিশিংয়ের কাজ। মহাজনরা আবার এই প্রসেস করা চুল ঢাকায় এনে 20 থেকে 60,000 টাকা কেজি দরে বিক্রি করেন। চুলের কাজ করে আমি ঋণ ছিলাম, সেই ঋণ পরিশোধ করেছি এবং আমার
একটা ছেলে আছে, তাই লেখাপড়ার খরচ চালাই। হাতের কাজ করি, দিন কাটে না, সময় কাটে না, তাই একটু বসে কাটাই। ওরা বসার সময় আমি এই কর্ম করি, করে যা দুটো টাকা পয়সা ছেলের দিও বাপের দিই। ঢাকা থেকে এই চুল ইউরোপ, আমেরিকা, কানাডা, স্পেন, সুইডেন সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে, যা থেকে তৈরি হয় মাথার ক্যাপ, পরচুলা, খোপা, নকল দাড়ি সহ বিভিন্ন উপকরণ। কারখানা দেওয়ার পর আপনার শ্যাম্পু, হুইল দিয়া পানিতে ভিজানোর পর আমাদের এখানে কাটা আছে, কাটাই দিয়ে সাইজ করি। সাইজ করার পর আরো 4-5 প্রকার প্রসেস দিই। এখানে 4-5 বছর যাবত আমি ব্যবসা করি। এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার আন্ডারে অনেক শ্রমিক আছে, অনেকের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরে আমিও নিজেকে ধন্য মনে করি। মানুষের এই পরিত্যক্ত চুল ভাগ্য বদলে দিয়েছে বইখোলা, কাতলি, আরপাড়া, বড় সেলই সহ মাগুরা সদর ও শালিখা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের 30 থেকে 40টি গ্রামের হতদরিদ্র মানুষের সংসারের সচ্ছলতা ফেরাতে নারী পুরুষের পাশাপাশি শিক্ষিত বেকার যুবকরাও ঝুঁকছেন এ ব্যবসায়। বর্তমানে এ কাজের সাথে যুক্ত প্রায় 2 শতাধিক পরিবার। এই শিল্পের প্রসারে স্বল্প সুদে ঋণসহ সরকারি সহযোগিতার দাবি জানান সংশ্লিষ্টরা। অনেকগুলো কোয়ালিটি হয়, এই কোয়ালিটি অনুযায়ী ঢাকায় নিয়ে চায়নাদের কাছে বিক্রি করি। যদি আমাদের রাস্তাটা হতো, আমাদের এখানে মনে করেন চায়নারা আসতো, আমরা আরো ভালোভাবে ব্যবসা করতে পারতাম, আমাদের অনেক ভালো হতো। এই অঞ্চল থেকে গড়ে প্রতিদিন 10 থেকে 15 লাখ টাকার চুল বিক্রির জন্য ঢাকায় নেওয়া হয়। এখন মাগুরা। চট্টগ্রামে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য 11 জেলার 46 জন অদম্য নারীকে পুরস্কার দিচ্ছে বিভাগীয় কমিশনার কার্যালয় ও মহিলা অধিদপ্তর। আয়োজন চলছে পিটিআই ট্রেনিং সেন্টারে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। শিউলি, কোন কোন ক্ষেত্রে অবদানের জন্য অদম্য নারীরা সংবর্ধনা পাচ্ছেন এবং একই সাথে জানতে চাই কারা পুরস্কৃত হচ্ছেন এতে? রাত্রি সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই নারীদেরকে 5টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে যারা সমাজ উন্নয়নে ভূমিকা রেখেছেন, যারা কর্মক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখেছেন এবং যারা জীবনের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে বা নির্যাতিত অবস্থায় সেই প্রতিকূল পরিস্থিতি জয় করে নিজেরাও প্রতিষ্ঠিত হয়েছেন এবং অনেক নারী পুরুষকে সমাজের প্রতিষ্ঠা অর্জনে বা বেকারত্ব দূরীকরণে ভূমিকা রেখেছেন, সেই ক্যাটাগরিতে এই নারীদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। এবং শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনের পাশাপাশি অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী এবং সফল জননী বা নারীদেরকেও এই অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করা হচ্ছে। এবং এই কিছুক্ষণ আগেই অনুষ্ঠানটি শুরু হয় এবং 11টি জেলার যে 46 জন অদম্য নারী যারা হচ্ছে বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরিয়ে এই নিজেরা প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। আসলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য হিসাবে সরকার চিহ্নিত করেছে এবং নারীর উন্নয়ন এবং ক্ষমতায়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার লক্ষ্যে নারীর সাফল্য, জীবন সংগ্রাম ও নারীর উন্নয়ন দেশব্যাপী প্রচারের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অদম্য নারী পুরস্কারের প্রদানের কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে এবং 5টি ক্যাটাগরিতে পর্যায়ক্রমে উপজেলা, জেলা, বিভাগ, জাতীয় পর্যায়ে পুরস্কার প্রদান করা হয়। এবং চট্টগ্রামের তৃণমূল পর্যায়ে যেমন আমরা দেখেছি 3 পার্বত্য জেলা কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি থেকেও অনেকে নারী এসেছেন যারা আসলে হাঁস মুরগি খামার পালন এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যেখানে যুবক এবং নারী পিছিয়ে পড়া নারীদেরকে তারা সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত করেছেন, তারাও কিন্তু এসেছে এবং তারা যে বেশ গর্বিত এবং তাদের অনুভূতি তারা বলছেন যে ভাষায় প্রকাশ করার নয়। একটা সময় তারা আসলে কিভাবে কথা বলবেন বা কিভাবে লোন নিয়ে তাদের কাজ শুরু করবেন, অনেকেই কিন্তু তাদের সমাজে তার হয়তো স্বামী অসুস্থ হয়ে পড়েছেন বা তার স্বামীর উপার্জন কম, এইসব নারীরা কিন্তু এই সংগ্রাম করেই আজ এই পর্যায়ে উঠে এসেছেন এবং এখানে তৃণমূলের নারীদেরই উপস্থিতি আমরা বেশি দেখতে পাচ্ছি। এবং এক্ষেত্রে যেমন বুটিক হাউস, শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কাজে যেমন অনেকে ভূমিকা রেখেছেন, তেমনি পাহাড়ি অঞ্চল বা আদিবাসী নারীদের মধ্যে কিন্তু সচেতনতা কম এবং সেক্ষেত্রে অনেক নারী যারা গর্ভবতী নারী তারা কিন্তু জানেন না যে কোথায় তাদেরকে যেতে হবে,
বা কীভাবে নিরাপদ গর্ভ প্রস্রব করবেন তারা, সেক্ষেত্রেও অনেক আদিবাসী নারী এক্ষেত্রে এগিয়ে এসেছেন এবং সেসব পিছিয়ে পড়া নারীদেরকে তারা ভূমিকা রেখেছেন। এক্ষেত্রে সমাজ উন্নয়ন, শিক্ষা, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে যেসব নারী ভূমিকা রেখেছেন তাদেরকে এই আয়োজন এবং এই উদ্যোগের মাধ্যমে সম্মানিত করা হচ্ছে এবং ভবিষ্যতে অন্যান্য নারীরাও যেন এভাবে তাদের কাছ থেকে অনুপ্রেরণা পান বা কোন কোন ক্ষেত্রে কিভাবে তারা সমাজসেবা অধিদপ্তর বা সরকারের যে বিভিন্ন উদ্যোগগুলো আছে, যে লোন নেওয়ার বা বিভিন্ন সহায়তা কর্মসূচি, সেগুলো নিয়ে যেন তারা নিজেরাও প্রতিষ্ঠিত হতে পারেন এবং সমাজ উন্নয়ন, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। সে কারণে এই আয়োজনটি। তো এখন কিন্তু এখনও সবাই অপেক্ষায় আছেন এবং অনুষ্ঠান শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এই অদম্য নারীদেরকে পুরস্কার দেওয়া হবে। রাত্রি এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বিভাগের 11টি জেলায় যে অদম্য নারী পুরস্কারের সর্বশেষ খবর। চট্টগ্রামের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য 11 জেলার 46 জন অদম্য নারীকে পুরস্কার দিচ্ছে বিভাগীয় কমিশনার কার্যালয় ও মহিলা অধিদপ্তর। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন হাজিরা শিউলি। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।